500 টাকার নোট আর 2000 টাকার নোট তো আমরা সবাই দেখেছি, বাট 2000 টাকার নোট এখন আর চলে না। এর আগে চলতো 1000 টাকার নোট, সেটাও হয়তো অনেকেই দেখেছি, আবার অনেকে ব্যবহারও করেছি। বাট অনেক আগে 1000 টাকার নোটের মতন অত বড় নোট ভাঙানো সম্ভব হতো না। তাই জন্য তখন যেতে হতো ডালহৌসি স্কোয়ারের কারেন্সি অফিসে। সেখানে গিয়ে রেজিস্টারে সই করে ভাঙাতে হতো নোটগুলোকে। একবার এই নোট ভাঙানোকে কেন্দ্র করেই ঘটে গেল একটা অনেক বড় ঘটনা। কি ঘটনা এটাই বলবো আজকের এই ভিডিওতে। তার আগে যদি চ্যানেলে প্রথমবার আসো তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কি জানতে চাও কি ঘটেছিল? তাহলে চলো বলি শোনো। কালীবাবু ছিলেন এই গল্পের মুখ্য চরিত্র। এই কালীবাবু সেটা পরে বলছি। অফিসার মুখোপাধ্যায় এবং তার সঙ্গী পুলিশেরা দোতলা বাড়িটাকে প্রায় চষে ফেলেছেন, তাও কোনো খুনের চিহ্ন নেই। আবার সমস্তটা পণ্ডশ্রম। বিরক্ত হয়ে দোতলা থেকে নিচে নেমে এলেন অফিসার মুখার্জি। বাড়ি থেকে বেরোবেন এমন সময় একতলার মেঝের দিকে তাকিয়ে থমকে গেলেন তিনি। মার্বেলের ফ্লোরে এত মাছি এলো কোথা থেকে? মেঝের মধ্যে কি কিছু পড়ে আছে সেটা দেখার জন্য এগিয়ে এলেন তিনি। মেঝেতে কি পড়ে আছে সেটা দেখার জন্য জুতো দিয়ে পা একটু ঘষেছেন কি ঘষেননি, এমন সময় দেখলেন মার্বেলের টাইলস আলগা হয়ে উঠে এলো, আর মুহূর্তের মধ্যে সারা ঘর ভরে গেল একটা বিশ্রী পচা গন্ধে। মুখে হাসি ফুটলো অফিসার মুখার্জির। সাথে সাথে সবাইকে ডাকলেন টাইলস গুলো সরানোর জন্য। আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা পচা গলা মৃতদেহ। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ সেই মৃতদেহের দিকে তাকিয়ে অফিসার বললেন, আপনার খেলা শেষ কালীবাবু। আমার নামটা মনে রাখবেন কালীবাবু, মুখোপাধ্যায়, প্রিয়নাথ মুখোপাধ্যায়। সো হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখনো যারা কিছুই বুঝতে পারছো না তাদেরকে বলছি, ধৈর্য ধরো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। এই কালীবাবু আর কিভাবেই বা ধরা পড়লেন তিনি, সবটাই বুঝতে পারবে। সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখ। কালীবাবু একজন বয়স্ক ভদ্রলোক। হ্যাঁ ঠিকই শুনছো, কালীবাবু ছিলেন একজন ঠগ। আর লোক ঠকানোর ব্যবসাটা ভালোই চলছিল কালীবাবু। কিন্তু এর মধ্যেই কালীবাবুর মাথায় এলো একটা ভয়ঙ্কর প্ল্যান। এই প্ল্যান যদি ঠিকঠাক কাজ করে তো তাহলে আর কাউকেই ফিরে তাকাতে হবে না, টাকা পয়সার অভাবও মিটে যাবে। প্রথমে ত্রৈলোক্য এই প্ল্যানের মধ্যে ছিল না। ত্রৈলোক্যটা আবার কে? ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। একটা ক্রিমিনাল যখন বড় দাও মারতে যায় তখন প্রয়োজন পড়ে একটা বিশ্বস্ত সঙ্গীর, আর ত্রৈলোক্য ছিল কালীবাবুর বিশ্বস্ত সঙ্গী। ঠিক হলো বড় বাজারের অন্যতম বড় দোকান শেঠ শুক্লালের গয়নার দোকান লুট করা হবে। কিন্তু এই লুট আর 5টা ডাকাতির মতন হবে না, বরং লুট এমন ভাবে করতে হবে যাতে লুটের মাল পকেটেও আসে আর ধরাও না পড়তে হয়। ডাকাতি করলে তো ধরা পড়ার চান্স সব থেকে বেশি, সে তুমি যেখানেই লুকাও, পুলিশ তোমাকে ঠিক খুঁজে বার করবেই। আর কালীবাবুর কেরামতিও ছিল এখানেই, ডাকাতিও করবেন, আবার কলকাতার বাজারে বুক বাজিয়ে ঘুরেও বেড়াবেন। পুলিশের নাকের ডগা দিয়ে কিভাবে মাল পাচার হয়ে যাবে সেটা কেউ জানতেও পারবে না। আর যেমন ভাবনা তেমনি কাজ। কালীবাবু একদিন শেঠ শুক্লারের জুয়েলারি শপে গিয়ে বললেন, এক জমিদার আছেন, তিনি কিছু গয়না কিনতে চান। আর শেঠ শুক্লালও গদগদ হয়ে কিছু ইনকাম করার আশায় কালীবাবুর খাতির যত্নে কোনো কমতি রাখলেন না। শুক্লাল দামি দামি গল্পের সম্ভার বার করে রাখলো কালীবাবুর সামনে। কিছু টাকা অ্যাডভান্স দিলেন কালীবাবু। কিছু গয়না আলাদা করে বেছে নিয়ে সেগুলোকে আলাদা করে রাখতে বললেন। এরপর ঠিক হলো নির্দিষ্ট একটা দিনে রানীমা এসে গয়নাগুলো নিয়ে যাবেন, আর তখন যাবতীয় যা বাকি টাকা থাকবে সেগুলো মিটিয়ে দেবেন। আর শুক্লাল বাবুও রাজি হয়ে গেলেন। এরপর একটা নির্দিষ্ট দিনে বেলার দিকে দুটো ঘোড়ার গাড়ি এসে থামলো শেঠ শুক্লাল বাবুর সোনার দোকানের সামনে। একটা ঝুড়ি গাড়ি আর একটা আকারে একটু ছোট। আকারে ছোট গাড়িটার থেকে নেমে আসলেন কালীবাবু, আর তাকে দেখেই চিনতে পারলেন শেঠ শুক্লালজি। আর তাকে দেখেই আগের দিনের বাছাই করা গয়নাগুলো নিয়ে এলেন শুক্লাল বাবু। কালীবাবু পান চিবাতে চিবাতে এক গাল একটা হাসি হেসে ঝুড়ি গাড়ির দিকে ইশারা করে বললেন, ওইখানেই আছে রানীমা, তাকে গয়নাগুলো দেখিয়ে নিন একবার। শুক্লাল বাবু গয়নার বাক্সগুলো নিয়ে এগিয়ে গেলেন ঘোড়ার গাড়ির দিকে। জানলার কাছে আসতেই এক মহিলার কণ্ঠ পেলেন। হিন্দিতেই কথোপকথন হলো, কিন্তু গাড়ির ভেতর থেকে নামলেন না রানীমা। গাড়ির ভেতর থেকেই ঘোমটার আড়ালে যাবতীয় কথাবার্তা বললেন তিনি। আর গাড়ির ভেতরটাও ছিল অন্ধকার, তাই জন্য রানীমার মুখটাও ঠিকঠাক দেখা যাচ্ছিল না। শুক্লাল বাবুও জানেন সম্ভ্রান্ত বাড়ির মহিলারা বাইরের পুরুষের সামনে ঘোমটার আড়াল থেকেই কথা বলেন, এ আর এমন কি। যাকগে,
গয়না রানিমার সব পছন্দ হলো। তিনি শুক্লাল বাবুকে বললেন যে শেঠজি, জানেনই তো আমি একলা মেয়ে মানুষ, কিভাবে 10,000 টাকা একা হাতে বয়ে আনবো। আপনার কোনো এক কর্মচারীকে আমাদের সাথে গয়না নিয়ে পাঠিয়ে দিন, আর আমিও তার হাত দিয়েই টাকাটা পাঠিয়ে দেব। গয়নাগুলো তার হাতেই দিয়ে দিন, সে গয়না পৌঁছে দিয়ে আমার থেকে টাকা নিয়ে চলে আসবে, কেমন? এইবার এমন কি তো বলেছেন রানীমা, এই ব্যস্ত রাস্তায় একলা মেয়ে মানুষ কিভাবে অত টাকা নিয়ে আসবে। সে শুক্লাল ডাক দিলেন বহুদিনের পুরনো বিশ্বস্ত কর্মচারী রামজিলালকে। তারপর রামজিলালকে পাঠিয়ে দিলেন রানীমা আর কালীবাবুর সঙ্গে। দিন গড়িয়ে সন্ধ্যা হলো, আর সন্ধে গড়িয়ে রাত। রামজিলাল আর ফিরল না। শেঠ শুক্লাল বুঝলেন তার অনেকটা টাকা চোট হয়ে গেছে। তড়িঘড়ি শেঠ শুক্লাল খবর দিলেন লাল বাজারে। তদন্ত ভার এসে পড়ল তখনকার দিনে কলকাতা পুলিশের সুপার কাপ প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ওপর। প্রিয়নাথ দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই কেসের আরেকজন ইনভেস্টিগেশন অফিসার ডেকে পাঠালেন সতীশ সামন্তকে। সতীশবাবু জানালেন যে এই রহস্যের প্রায় কিনারা সে করেই ফেলেছে, শুধুমাত্র আসামি ধরা পড়ার অপেক্ষা। তার এই কথা শুনে প্রিয়নাথ জানতে চাইলেন আসামিটা কে। সতীশবাবু জানালেন এটা তো জলের মতন সোজা স্যার। রামজিলাল রানীমা আর কালীবাবুর সাথে তাদের বাড়ি গেছিল, তারপর সমস্ত পাওনা গন্ডা বুঝে নিয়ে টাকা সমেত চম্পট দিয়েছে। এবার এই রামজিলালকেই ধরতে হবে। ঘটনাটা শুনে প্রিয়নাথ খানিকটা থমকালেন। কোথাও একটা গরমিল লাগছে না। তিনি বললেন চলো তো একবার কালীবাবুর সাথে দেখা করে আসি। কালীবাবুর বাড়িতে গিয়ে কড়া নাড়লেন প্রিয়নাথ, আর দরজা খুললেন ত্রৈলোক্য। কিন্তু পুলিশের নজর হচ্ছে সাংঘাতিক। অপরাধী দেখলেই তাদের মন চঞ্চল হয়ে ওঠে। এই প্রথম ত্রৈলোক্যর সাথে দেখা হলো প্রিয়নাথের। তখনও প্রিয়নাথ বুঝতে পারেননি তিনি যার মুখোমুখি হয়েছেন সেই মহিলা একদিন বাংলা তথা ভারতের ইতিহাস সৃষ্টি করবে। সে যাগ্যে। তারপরেই বাইরে বেরিয়ে এলেন কালীবাবু। তিনি আগেও পুলিশকে যা বলেছিলেন পাখি পড়ার মতন সেটাই আউড়ে গেলেন। কালীবাবু বলেন এক জমিদার আসতেন ত্রৈলোক্যর সাথে দেখা করতে, আর তিনি দায়িত্ব দিয়েছিলেন কালীবাবুকে কিছু গয়না কেনার। আর সেই মতো কালীবাবু ত্রৈলোক্যকে নিয়ে শেঠ শুক্লালের দোকানে গয়না কিনতে যায়। এরপর সেই দোকানের এক কর্মচারী আসেন কালীবাবুর বাড়িতে, আর কালীবাবুও তার পাওনা গন্ডা সমস্তটা মিটিয়ে দেন। আর সেই কর্মচারী চলে যান, আর জমিদার বাবুও তার গয়না নিয়ে বাড়ি ফিরে যান। মানে গল্প এক আর বাস্তব আর এক। প্রিয়নাথ তখন জিজ্ঞাসা করলেন যে এর মধ্যে রানীমাটা কে ছিলেন। তখন কালীবাবু বললেন যে বুঝতেই তো পারছেন স্যার, জমিদারদের অনেক শখ থাকে। রানীমা বলে অ্যাকচুয়ালি কেউ নেই স্যার, ত্রৈলোক্যকেই রানীমা বলে সাজিয়ে নিয়ে গেছিলাম স্যার। ওখানে গিয়ে দেখি ওই দোকানের এক কর্মচারী চেনেন ত্রৈলোক্যকে। লোক সমাজে জানাজানি হলে তো আর কেচ্ছার শেষ থাকে না, আর এই জন্যই ত্রৈলোক্যকে বারণ করেছিলাম নামতে। প্রিয়নাথ চুপচাপ শুনলেন কথাগুলো। তারপর জিজ্ঞাসা করলেন আচ্ছা কত টাকা দিয়েছিলেন রামজিলালকে। একটু মনে করে কালীবাবু বললেন 9টা 1000 টাকার নোট আর 10 টাকার নোট 100টা, টোটাল 10,000 টাকা দিয়েছিলাম স্যার। তারপরে একটু থেমে গিয়ে কালীবাবু বললেন দাঁড়ান দাঁড়ান, সবকটা নোটের নাম্বারও আমার কাছে লেখা আছে। বলেই একটা কাগজে নোটের নম্বরগুলো টুকে প্রিয়নাথের হাতে ধরিয়ে দিলেন। অপরাধীদের একটা দোষ হলো নিজেকে সবসময় বেশি চালাক মনে করা। যাই হোক, এত বড় নোট তখনকার দিনে ভাঙানো সহজ ছিল না। ওই নোট ভাঙানোর জন্য যেতে হতো ডালহৌসি স্কোয়ারের কারেন্সি অফিসে। সেখানে গিয়ে রেজিস্টারে সই করে টাকা ভাঙিয়ে তবেই খরচ করা যেত সেই টাকা। প্রিয়নাথ এবার পৌঁছালেন ডালহৌসি স্কোয়ারের কারেন্সি অফিসে। সেই সময় লালবাজার থেকে 300 মিটারের দূরত্বে ছিল আগ্রা ব্যাংকের অফিস। কাঁচের গম্বুজের মতন দেখতে সেই বিল্ডিংয়েই ছিল কারেন্সি অফিস। প্রিয়নাথ কারেন্সি অফিসে গিয়ে নোটের নাম্বারগুলোকে দিলেন। কারেন্সি অফিসের কর্মচারী জানালেন যে রামজিলাল নামক এক ব্যক্তি এসে সই করে সমস্ত টাকা ভাঙিয়ে নিয়ে গেছে। তখন প্রিয়নাথ রেজিস্টার চেয়ে পাঠালেন। রেজিস্টার হাতে আসতেই জোরদার চমকে গেলেন প্রিয়নাথ, কারণ রেজিস্টারে বাংলায় সই করা আছে রামজিলালের নাম। চকচক করে উঠল প্রিয়নাথের চোখগুলো। প্রিয়নাথ খুব ভালোভাবেই জানতেন রামজিলাল বাংলা লিখতে বা পড়তে জানে না। এইবার সন্দেহে তীর গিয়ে পড়ল কালীবাবুর দিকে। কিন্তু প্রমাণ ছাড়া তো আর অপরাধীকে ধরা যায় না। আচ্ছা, শুক্লাল তো বলেছিলেন দুটো ঘোড়ার গাড়ি গেছিল সেদিন তার দোকানে, একটা ঝুড়ি গাড়ি আর একটা কম্পাস গাড়ি। ঝুড়ি গাড়ি হলো একের বেশি ঘোড়ায় টানা গাড়ি, যেটার আকারও অনেকটা বড় হয়। আর কম্পাস গাড়ি হলো একটা ঘোড়ায় টানা গাড়ি, যেটার আকার ঝুড়ি গাড়ির তুলনায় অনেকটাই ছোট। পর যেখানে ঘোড়া গাড়ি ভাড়া পাওয়া যায়
সেখানে গিয়ে জানতে পারলো দুটো গাড়ির মধ্যে থেকে একটা গাড়ির কোচওয়ানের নাম হচ্ছে আব্দুল, আর একটা বাড়ির কোচওয়ান ছিলেন হুসেন নামক এক ব্যক্তি। আব্দুল জানালো বড় বাজারে যেদিন দুটো গাড়ি গেছিল, বাজারে গেছিলেন একজন বড় বাবু, তবে ফেরার সময় একজন লোক ছিল, তবে সে বাঙালি নয়, আর সেই ছিল রামজিলাল। হুসেনের ঝুড়ি গাড়িতে রানী ছিল বটে, কিন্তু তিনি অনেক আগেই নেমে গেছিলেন, তাই তিনি কোথায় নেমেছিলেন সেটা তার জানা ছিল না। আব্দুল এবার তাদেরকে সেই বাড়িটা দেখিয়ে দিয়েছিল, যেই বাড়িটায় তারা সোনার গয়নার দোকান থেকে ফিরে এসেছিল। চিতপুর রোডের একটা ছিমছাম দোতলা বাড়ি। বাড়িতে গিয়ে দেখা গেল দোকানে তালা ঝুলছে। সামনের দোকানে গিয়ে জিজ্ঞাসা করাতে তারা জানালো বাড়ির মালিক এখানে থাকে না। কিছুদিন ধরে একজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা এই বাড়িতে ভাড়া থাকছিলেন, কিছুদিন হলো উঠে গেছেন। এরপর বাড়ির মালিকের কাছে গিয়ে জানা গেল একজন লোক বাড়িটা ভাড়া নিয়েছেন এবং তিনি সমস্ত টাকা পয়সাও মিটিয়ে দিয়েছেন। তারপর চেপে ধরা হলো কালীবাবুকে, আর কালীবাবুও বিপদে পড়েছেন সেটা ভালোভাবেই বুঝে গেছেন। আর কালীবাবুর ভুয়ো জমিদারের গল্পটাও ধরা পড়ে গেছে ততদিনে। কালীবাবুকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো চিতপুরের সেই বাড়িটাতে। তবে প্রথমে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও কিচ্ছু পাওয়া গেল না। আর তারপর কি হয়েছিল সেটা তো ভিডিওর প্রথমেই শুনেছো। জেরার মুখে শেষমেশ ভেঙে পড়লেন কালীবাবু। তিনি জানালেন রামজিলালকে নিয়ে চিতপুরের বাড়িতে যখন তিনি পৌঁছালেন তখন বেলা গড়িয়েছে। ওই লোক গয়নাগুলো দেখতে চাইলো, কিন্তু রামজিলাল জানালো দোকানের মালিক বলে দিয়েছে যতক্ষণ না টাকা হাতে আসে ততক্ষণ পর্যন্ত গয়না কাউকে দেখানো যাবে না। এই কথা শুনেই মাথা গরম হয়ে গেল কালীবাবু। ত্রৈলোক্য গয়নাগুলো দেখতে চাইলো, কিন্তু রামজিলাল বলল যে তাকে দোকান থেকে বলে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত টাকা হাতে আসে ততক্ষণ পর্যন্ত গয়না কাউকে দেখানো যাবে না। এই কথা শুনে মাথা গরম হয়ে গেল কালীবাবু। তিনি রাগে রামজিলালের ওপরে ঝাঁপিয়ে পড়লেন আর গলা টিপে হত্যা করলেন রামজিলালকে, আর হত্যা করে বাড়ির মেঝেতেই পুঁতে দিলেন। কালীবাবুকে ফাঁসির আদেশ দেয়া হলো। আর ত্রৈলোক্য জলের মতন টাকা খরচ করেও বাঁচাতে পারল না প্রাণের থেকে প্রিয় কালীবাবুকে। ফাঁসির আগের দিন কালীবাবু ত্রৈলোক্যকে বললেন সে যেন তার ছেলে হরিকে দেখে। ফাঁসি হয়ে গেল কালীবাবুর, আর আবারও একা হয়ে গেল ত্রৈলোক্য। আর তারপরে কি হলো সেটা বলবো নেক্সট চ্যাপ্টারে। আর এই ত্রৈলোক্যটাই বা কি সেটাও বলবো পরবর্তী চ্যাপ্টারে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।